হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। সেই চ্যাপ্টার হচ্ছে তাপ, তাপের বহিঃপ্রকাশ, তাপের পরিমাপ ইত্যাদি। তাপ কি তোমরা আগে শিখেছো যে তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। এটা আমরা আগে জেনেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাপের যে বহিঃপ্রকাশ, দুভাবে তাপের বহিঃপ্রকাশ করতে পারে। অর্থাৎ কোনো বস্তুকে তাপ দেওয়া হয়, সেই তাপটার বহিঃপ্রকাশ আমরা দুটোভাবে দেখতে পারি। একটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, এক নম্বর হচ্ছে গিয়ে উষ্ণতার পরিবর্তন, আর দু নম্বর হচ্ছে গিয়ে অবস্থার পরিবর্তন। এই দুইভাবেই কিন্তু তাপের বহিঃপ্রকাশ ঘটতে পারে। অর্থাৎ তাপ প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে, উষ্ণতার পরিবর্তন ঘটবে। ঠিক একইভাবে উষ্ণতার পরিবর্তন যদি না ঘটে, অবস্থার পরিবর্তন ঘটবে। কিন্তু একসঙ্গে দুটোই কিন্তু পরিবর্তন করতে পারে না। অর্থাৎ উষ্ণতার পরিবর্তন ঘটছে, তার সঙ্গে অবস্থার পরিবর্তন ঘটছে, সেটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ দেখবে যে জল থেকে তাপকে টেনে বের করা হয়, জল আস্তে আস্তে বরফে পরিণত শুরু করে। যখন বরফে পরিণত হয় তখন সেই জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যায়। যে বরফটা পরিণত হয় সেই বরফটা তাপমাত্রা 0 ডিগ্রি থেকে যায়। যতক্ষণ না সমস্ত জলটা বরফে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা ফিক্স থেকে যায়। অর্থাৎ তাপমাত্রা ফিক্স থাকছে, কিন্তু জল ছিল তরল পদার্থ, সেখান থেকে কঠিন পদার্থ বরফে পরিণত হচ্ছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। আবার মনে করো জলের তাপমাত্রাটা ধরলাম 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 5 ডিগ্রি সেন্টিগ্রেড জল যদি গরম করা হয়, তার তাপমাত্রা 6 ডিগ্রি হবে, 7 ডিগ্রি হবে, 10 ডিগ্রি হবে, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, কিন্তু জল কিন্তু জলই থাকবে। কত থাকবে না 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলটা থাকবে। কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেই পৌঁছে গেল, জল ফুটতে শুরু করবে, আবার বাষ্পে পরিণত হবে জল, অর্থাৎ তরল পদার্থ থেকে গ্যাসীয় অবস্থায় যাবে। তাহলে 100 ডিগ্রি আগে পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন ঘটবে, কিন্তু অবস্থার মান কিন্তু একই থাকবে, অবস্থাটা একই থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে অবস্থার পরিবর্তন না ঘটে, তাহলে উষ্ণতা পরিবর্তন করবে তাপ প্রয়োগের ফলে বা তাপ নিষ্কাশনের ফলে, একই ব্যাপার। আবার যদি উষ্ণতা পরিবর্তন না ঘটে, তাপ প্রয়োগ বা নিষ্কাশন যাই হোক, তাতে অবস্থার পরিবর্তন ঘটবে। তা তাপটা কি আমাদের ডিটেলসে একটু বলতে চাই। তা তাপ হলো এক প্রকার শক্তি, যার প্রভাবে অর্থাৎ প্রয়োগ করলে হোক বা নিষ্কাশন করলে হোক, হয় বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটবে, না হয় বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে। তাপ হলো এক প্রকার শক্তি, যার প্রভাবের দ্বারা হয় বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে অথবা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। আমরা যে তাপের বহিঃপ্রকাশ যেটা বললাম, দুইভাবে দেখতে পারি, উষ্ণতার পরিবর্তন এবং অবস্থার পরিবর্তন। এই যে দুভাবে বহিঃপ্রকাশ, এই দুটো ভাগে ভাগ করে তাপকে আমরা দুটো ভাগে ভাগ করি। যেটা উষ্ণতার পরিবর্তন ঘটে যে তাপ, সেই তাপ হচ্ছে বোধগম্য তাপ, বোধগম্য তাপ। আর যেটা অবস্থার পরিবর্তন ঘটায় সেই তাপ হচ্ছে লীন তাপ। অর্থাৎ অবস্থার পরিবর্তন না ঘটে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটাতে হলে যে তাপের প্রয়োজন, সে তাপ প্রয়োগ বা নিষ্কাশন যাই হোক, সেই তাপ হচ্ছে বোধগম্য তাপ। যদি তাপ প্রয়োগ করা হয়, উষ্ণতা মান আস্তে আস্তে বাড়বে। তাপ যদি নিষ্কাশন করে নেওয়া হয়, বের করে নেওয়া হয়, তাহলে উষ্ণতা মান আস্তে আস্তে কমবে, সেটা তাপের বোধগম্য তাপ। আবার যদি উষ্ণতা মানে ফিক্স রাখা হয়, তাহলে যদি অবস্থার পরিবর্তন ঘটাতে হয়, তাহলে আমাদের লীন তাপ হয় প্রয়োগ করতে হবে অথবা নিষ্কাশন করতে হবে। তার বোধগম্যতাটা কি, যে তাপ অবস্থার পরিবর্তন না ঘটে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটায় পদার্থের, সেই তাপটা যে বোধগম্যতা। আর লীন তাপ কি না, উষ্ণতার পরিবর্তন না ঘটে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে তাপটা ব্যয়িত হয় বা নিষ্কাশন করতে হয়, সেই তাপটা হচ্ছে লীন তাপ। তা লীন তাপ সম্পর্কে আলোচনা আমরা পরের ক্লাসে করবো, আজকে করবো না। আজকে আমরা এই বোধগম্য তাপ সম্পর্কে আলোচনা করবো। বোধগম্য তাপ অর্থাৎ এই বোধগম্য তাপটাকে আমাদেরকে মাপতে হবে যে কতটা পরিমাণ। তাপের বহিঃপ্রকাশ উষ্ণতার মাধ্যমে তাপের বহিঃপ্রকাশ ঘটে, বোধগম্য তাপের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন ঘটে। উষ্ণতা কিসের সাথে পরিমাপ করা হয় না, থার্মোমিটার নামক একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের সাথে উষ্ণতা পরিমাপ করা হয়। তোমরা আগে দেখেছো
কিন্তু আজকে বলবো যে আমরা তাপকে পরিমাপ করছি, কোন তাপকে না বোধগম্য তাপকে, সেই তাপ পরিমাপ যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। তাপ পরিমাপ যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার, অবশ্যই বোধগম্য তাপ। বোধগম্য তাপ পরিমাপ করতে আমরা কি যন্ত্র ব্যবহার করি না ক্যালোরিমিটার যন্ত্র ব্যবহার করি। এই যে ক্যালোরিমিটার যন্ত্র ব্যবহার করছি অর্থাৎ বোধগম্য তাপকে পরিমাপ করছি, এই সংক্রান্ত যে আলোচনা, এই সংক্রান্ত যে বিদ্যা আমাদেরকে অর্জন করতে হয়, এইগুলোকে এক কথা বলে ক্যালোরিমিটার। অর্থাৎ ক্যালোরিমিটার আমরা সাহায্যে তাপটাকে পরিমাপ করব, সেই সংক্রান্ত আলোচনা করছি, সেই আলোচনাগুলোকে এক কথায় বলা হয় ক্যালোরিমিটার। সেই ক্যালোরিমিটার একটা নীতি কাজ করে, সেই তো বলে ক্যালোরিমিটার মূলনীতি। অর্থাৎ আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে যে ক্যালোরিমিটার মূলনীতি। সেটা কি না ভাবো, আমি কম করে বলছি, আমি এখানে লিখছি প্রথমে যে ক্যালোরিমিটার আলোচনার বিষয় হচ্ছে ক্যালোরিমিটার মূলনীতি। ক্যালোরিমিটার মূলনীতি মিনিমাম দুটো বস্তুকে পরস্পর সংস্পর্শ রাখা হলো, তিনটা হতে পারে, চারটে হতে পারে, অর্থাৎ একের বেশি হতে হবে, কম করে দুটো বস্তুকে পরস্পর সংস্পর্শ রাখা হলো। কিরকম বস্তু? যাদের উষ্ণতার মান আলাদা আলাদা, মানে একটার উষ্ণতা বেশি, একটার উষ্ণতা কম। আমি উদাহরণ হিসাবে বলছি, মনে করো এই একটা পাত্র নিয়েছি, এই একটা পাত্র আছে, এই পাত্রে কিছু জল আছে, কিছু জল নিয়েছি মনে করো, সেই জলের তাপমাত্রা আমি ধরলাম T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জলের মধ্যে আমি একটা লোহার বলকে ফেলবো, লোহার বলটা তাপমাত্রা কত না T2 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই T2 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দ্যান T1 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ লোহার বলটার উষ্ণতা জলের উষ্ণতা থেকে বেশি। যখনই লোহার বলটাকে জলের মধ্যে ফেলে দেবো, দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে চলে এসেছে, কি হবে? তাকে ভিন্ন উষ্ণতা থাকতে পারবে? পারবে না। কারণ আমরা জানি তাপ সবসময় উচ্চ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে প্রবাহিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে তাপ লোহার বল থেকে জলের মধ্যে আসতে শুরু করবে, অর্থাৎ লোহার বল থেকে তাপ বেরোবে, সেই তাপ জল গ্রহণ করবে। তা লোহার বল থেকে যখন তাপ বেরিয়ে যাবে, তো লোহার বলটার উষ্ণতা T2, সেই উষ্ণতা মানে আস্তে আস্তে কমবে, লোহার বলটার উষ্ণতা কমবে। ঠিক একইভাবে সেই তাপ জল যখন গ্রহণ করবে, তা জলের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ আমি বলছি জলের তাপমাত্রা বাড়তে বাড়তে হলো T ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক একইভাবে লোহার বলটা তাপমাত্রা কমতে কমতে হলো T ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমি বলতে চাইছি যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ লেস দ্যান T ডিগ্রি সেন্টিগ্রেড ইজ লেস দ্যান T2 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে T এর মানটা T2 থেকে কম কিন্তু T1 থেকে বেশি, মাঝামাঝি একটা। যখন এই লোহার বল এবং জল উভয়ের তাপমাত্রা T ডিগ্রি বলছি মানে সমান সমান হয়ে যাবে, তখন সেই অবস্থাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। অর্থাৎ লোহার বলের তাপমাত্রা যা, জলের তাপমাত্রা তাই। আমি একটা লোহার বল জলের উদাহরণ দিচ্ছি বলে বলছি, অন্য ক্ষেত্রে যেমন দুটো বস্তু তিনটে বস্তু যাই না কেন, যখন সকলের তাপমাত্রা সমান সমান হয়ে যাবে আদান প্রদানের ফলে, তখন সেই অবস্থাকে বলা হবে তাপীয় সাম্যাবস্থা। এই তাপীয় সাম্যাবস্থায় না আসা পর্যন্ত তাপের আদান প্রদান ঘটবে, অর্থাৎ উষ্ণ বস্তু তাপ দেবে, শীতল বস্তু সেই তাপটা গ্রহণ করবে। যে মুহূর্তে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেল, সেই মুহূর্তে এর তাপের আদান প্রদানটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তাপীয় সাম্যাবস্থায় পৌঁছানো না পর্যন্ত তাপের আদান প্রদান ঘটবে, যে মুহূর্তে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেল, সেই মুহূর্তে তাপের আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে। এবং সেই সময় যখন তাপীয় সাম্যাবস্থায় পৌঁছালো, তখন কি হবে? এই ক্যালোরিমিটার মূলনীতির কথা যেটা হচ্ছে যে উষ্ণ বস্তুর দ্বারা বর্জিত তাপ ইজ ইকুয়ালস টু শীতল বস্তুর দ্বারা গৃহীত তাপ। এটা এক লাইনে লিখবে, আমার জায়গা নেই বলে দু লাইন হয়ে গেল। অর্থাৎ তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেলে উষ্ণ বস্তু যতটা তাপ বর্জন করবে, শীতল বস্তু ঠিক ততটা পরিমাণে তাপ গ্রহণ করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উষ্ণ বস্তুর দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তুর দ্বারা গৃহীত তাপ। এইটা হচ্ছে ক্যালোরিমিটার মূলনীতি কথা, মূলনীতি।
অবশ্যই মনে রাখতে হবে এই যে কথা বললাম মূলনীতিটা যদি মেনে চলতে হয়, খাটতে হয়, কার্যকরী হতে হয়, তিনটে শর্ত অবশ্যই মানতে হবে। তিনটে শর্ত কি কি? 1 নম্বর শর্ত বলছে যে পারিপার্শ্বিকের সঙ্গে অর্থাৎ বাইরের পরিবেশের সঙ্গে কোনো প্রকার তাপের আদান প্রদান চলবে না, অর্থাৎ পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে না, আবার পরিবেশে তাপ বেরিয়েও যাবে না। যদি আদান প্রদান চলে এই নীতিটা কার্যকরী হবে না। অর্থাৎ পারিপার্শ্বের সঙ্গে কোনো রকম ভাবে তাপের আদান প্রদান থাকবে না। 2 নম্বর কি বলছে যে যে বস্তু সংস্থা অর্থাৎ একের বেশি বস্তু আছে বা পদার্থ আছে, সেই বস্তু সংস্থায় যে পদার্থগুলো আছে বা যে বস্তুগুলো আছে তারা নিজেদের মধ্যে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হবে না বা রাসায়নিক বিক্রিয়া ঘটাবে না। রাসায়নিক বিক্রিয়া ঘটলে আবার একই কথা, এই নীতিটা কার্যকরী হবে না। অর্থাৎ বস্তু সংস্থায় থাকা বস্তুগুলো বা পদার্থগুলোর কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। 3 নম্বর কেস যেটা বলছি যে যদি মনে করো ওই বস্তু সংস্থায় একটা কঠিন পদার্থ একটা তরল পদার্থ থাকে, তাহলে কঠিন পদার্থ তরল পদার্থের মধ্যে দ্রবীভূত হতে পারবে না বা গুলে যাবে না, আমাদের বাংলা ভাষায় বলতে গেলে, চলতি ভাষায় বলতে গেলে। অর্থাৎ আমি বললাম জলের মধ্যে লোহার বলটা ফেললাম, কার্যকরী হবে, কারণ লোহা জলের মধ্যে দ্রবীভূত হবে না, হয় না। কিন্তু এই জলের মধ্যে যদি মিশ্রি একটা চাইকে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এই নীতি কার্যকরী হবে না, কারণ মিশ্রিটা জলের মধ্যে আস্তে গুলতে শুরু করবে, সেই ক্ষেত্রে এই নীতি কার্যকরী হবে না। অর্থাৎ এই 3টে শর্ত মানলে এই নীতিটা কার্যকরী হবে। যদি শর্ত না মানে, কোনো একটা না মানে বা 3টেই যদি না মানে, এই নীতি কিন্তু কার্যকরী হবে না। তাই ক্যালরি নীতির মূল নীতির বক্তব্যটা কি এক সংক্ষেপে বলে দিই যে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পর যে তাপীয় সংস্পর্শে নিয়ে আসা হয় তাহলে উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং অপেক্ষাকৃত শীতল বস্তু সেই তাপ গ্রহণ করবে। তাপের এই আদান প্রদান চলতে থাকবে যতক্ষণ না তাপীয় সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হয়। তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেলে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে এবং সেই অবস্থাতে উষ্ণ বস্তুর দ্বারা বর্জিত তাপ সমান হবে শীতল বস্তুর দ্বারা গৃহীত তাপ। তবে এই মূলনীতি প্রযোজ্য হতে গেলে এই 3টে শর্তকে মানতে হবে। প্রথম শর্ত কি যে পারিপার্শ্বিকের সঙ্গে কোনো প্রকার তাপের আদান প্রদান থাকবে না, আদান প্রদান ঘটবে না। 2 নম্বর সংস্থায় থাকা বস্তু বা পদার্থগুলো কোনো নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটাবে না। আর 3 নম্বর সংস্থায় থাকা যদি কঠিন পদার্থ তরল পদার্থ থাকে তাহলে সেই কঠিন পদার্থ তরল পদার্থের মধ্যে দ্রবীভূত হবে না। তাই এই শর্তগুলো মানলে ক্যালরি নীতির মূলনীতি প্রযোজ্য হবে, নচেত প্রযোজ্য হবে না। পরীক্ষায় দুরকম প্রশ্ন হয়, খেয়াল রাখবে যে শর্ত সহ ক্যালরি নীতির মূলনীতি বিবৃত করো, তখন যে কথাগুলো সব কথাগুলোই বলতে হবে। আর যে শর্ত না চাই ক্যালরি নীতির মূলনীতি বলবে, কিন্তু পাশে নাম্বারটা দেখে নেবে কত নাম্বার দেওয়া আছে, যদি 3 নাম্বার থাকে অবশ্যই শর্তটা উল্লেখ করে দেবে, আর যদি কম থাকে 2 নাম্বার বা 1 নাম্বার থাকলো সেক্ষেত্রে যদি টাইম হয় উল্লেখ করবে, না হলেও ক্ষতি নেই। কিন্তু 3 নাম্বার থাকলে অবশ্যই কিন্তু শর্ত না চাইলেও প্রশ্নে শর্তটা উল্লেখ করে দেবে। তাহলে এই যে ক্যালরি মূলনীতি শিখলাম, এটা আমরা অঙ্কিক নিয়মে কি করে প্রকাশ করবো, যেটা আমাদের এই নীতির উপর ভিত্তি করে দুটো ছোটখাটো অঙ্ক করতে হয়। তো অঙ্কটা কি হয় দেখো, আমি প্রথমে বলছি যেখানে জলটা তাপমাত্রা কত ছিল, জলের তাপমাত্রা T1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। ওই যে পাত্রে জল নিয়েছিলাম সেই জলের ভর কত না, জলের ভর আমি বললাম M1, জলের ভর ছিল M1 গ্রাম, গ্রাম বলে একক বলছি না, M1 পরিমাণ জল ছিল, যে জলের তাপমাত্রা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড, M1 গ্রামই বলি, তাহলে M1 গ্রাম জল ছিল। আমি লোহার বলটাকে ফেলছি, লোহার বলটার ভর কত না M2 গ্রাম, তার তাপমাত্রা কত ছিল T2 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের আপেক্ষিক তাপ কত S1, আর লোহার বলটার আপেক্ষিক তাপ কত না S2। আপেক্ষিক তাপ কাকে বলে এটা শিখেছো, তোকে আমি মনে করে দিই যে কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে হলে যত পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে সেই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলে। আবার বলছি, কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে হলে যতটা পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে সেই তাপকে বলা হচ্ছে সেই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। অর্থাৎ জলের আপেক্ষিক তাপ হচ্ছে S1, মানে 1 গ্রাম বা একক ভরে জলের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াবো S1 পরিমাণ তাপ লাগবে। লোহার আপেক্ষিক তাপ S2, ঠিক আছে, তাই একক ভরে লোহার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াবো S2 পরিমাণ তাপ লাগবে।
আমরা আগে আর একটা শিখেছি যে গৃহীত বা বর্জিত তাপ H সমান ভর গণিত আপেক্ষিক তাপ গণিত উষ্ণতার পরিবর্তন। এটা আমরা শিখেছি আগে, উষ্ণতার পরিবর্তন। গৃহীত বা গণিত তাপ বর্জন করলেও এই নীতি, এই সূত্র, তাপ গ্রহণ করলে এই সূত্র, ভর গণিত আপেক্ষিক তাপ গণিত উষ্ণতার পরিবর্তন। এইখানে দেখো লোহার বলটার তাপমাত্রা বেশি, T2 সেন্টিগ্রেড সব থেকে বেশি, তাহলে লোহার বল তাপ ছাড়বে, তাহলে লোহার দ্বারা বর্জিত তাপ কত লিখতে পারি? বর্জিত তাপ সমান কি লিখবো? লোহার ভর কত লিখেছি মানে M2, লোহার আপেক্ষিক তাপ কত লিখেছি কত S2 ইনটু লোহার উষ্ণতার পরিবর্তন। লোহার প্রথমে কত উষ্ণতা ছিল? T2 ছিল, কত উষ্ণতা নেমে আসছে? T তে নেমে আসছে, উষ্ণতা পরিবর্তন কত? T2 মাইনাস T। ভালো হবে এখানটায়, ছিল T2 তে, নেমে এসে T তে, কতটা নামলো? T2 মাইনাস T নামলো। এটাই হচ্ছে পরিবর্তন। কিসের পরিবর্তন? না উষ্ণতার পরিবর্তন। তাহলে লোহার বলটা দ্বারা বর্জিত তাপ হচ্ছে M2 S2 T2 মাইনাস T। ঠিক একইভাবে জল যে তাপটা গ্রহণ করবে, সে জল দ্বারা গৃহীত তাপ কি হবে? জলের দ্বারা গৃহীত তাপ, জলের ভর কত? না M1, আপেক্ষিক তাপ কত? S1 ইনটু জলের উষ্ণতার পরিবর্তন। জল প্রথমে কত তাপমাত্রা ছিল? T1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাপমাত্রা বেড়ে কত হলো? T ডিগ্রি। কতটা বাড়লো? না T মাইনাস T1। এটাই উষ্ণতার পরিবর্তন। ছিল T1, বেড়ে হয়েছে T, কতটা বেড়েছে? না T মাইনাস T1, উষ্ণতার পরিবর্তন। আমরা কিন্তু এখানে উষ্ণতা হ্রাস বৃদ্ধি বলছি, উষ্ণতার পরিবর্তনটা বলছি। বাড়লেও কতটা বাড়ছে, কমলেও কতটা কমছে। তো উষ্ণতার পরিমাণ T মাইনাস T1, তা লোহার দ্বারা গৃহীত হয়েছে, জলের দ্বারা গৃহীত হচ্ছে এটা। যদি ওই কন্ডিশনগুলো মেনে চলে, তিনটে কন্ডিশন বললাম, তাহলে ক্যালোরিমিতে মূলনীতি কি শিখলাম? এই বর্জিত তাপ গৃহীত তাপ সমান সমান হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে M1 S1 T মাইনাস T1 সমান M2 S2 T2 মাইনাস T। এটা ক্যালোরিমিতে মূলনীতি আমরা বলতে পারি যে জলের দ্বারা গৃহীত তাপ সমান লোহার বলের দ্বারা বর্জিত তাপ। এই তো অঙ্কের নিয়মে সূত্রটা গাণিতিকভাবে প্রকাশ করলাম। এবার এই নিয়মে ছোট্ট একটা অঙ্ক তোমাদেরকে বলে দিচ্ছি, লিখে নেবে যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 25 গ্রাম জলের সঙ্গে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 25 গ্রাম জলের সঙ্গে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কত গ্রাম জল মেশালে অন্তিম উষ্ণতার মান হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ প্রথমে জল নিয়েছি, জলের তাপমাত্রা কত? না 80 ডিগ্রি সেন্টিগ্রেড, কতটা পরিমাণ জল আছে? না 25 গ্রাম জল আছে। এইরকম জলের সঙ্গে অপেক্ষাকৃত কম তাপমাত্রা কত? না 20 ডিগ্রি সেন্টিগ্রেড জল মেশাবো। কতটা পরিমাণ মেশা বের করতে হবে যাতে উষ্ণতা মান হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এখানে লিখছি যে অঙ্কটা মানে ভাষা যে বলা হলো সেটা অঙ্কের নিয়মে লিখি। আমি যে সূত্রটা পেলাম, সূত্র মাথাতে লিখে রাখি, কারণ লিখতে গেলে পড়াটা কাজে লাগবে। যে আমি লিখছি এখানটায় M1 S1 ইনটু T মাইনাস T1 সমান M2 S2 T2 মাইনাস T। এই সূত্র পেলাম। এইবার এখানে বলছি কি যে দুটোই জল, কিন্তু যদি এখানে জলের আপেক্ষিক তাপ বলে দিয়েছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আমার অঙ্কে বসতে গেলে লাগবে না, কিন্তু বলে দিয়েছে যে জলের আপেক্ষিক তাপ S এর মান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো জল, একটা উষ্ণ জল, একটা শীতল জল। আমি লিখছি উষ্ণ জলের ভর, এর উষ্ণতা, উষ্ণ বস্তুর ভর হচ্ছে M2, তো জলের ভর M2 মানে কত? না 25 গ্রাম। উষ্ণ জলের উষ্ণতা বা তাপমাত্রা সেটা কি ধরেছিলাম? T2 ধরেছিলাম। T2 সমান দিয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। অপেক্ষাকৃত শীতল জলের উষ্ণতা T1 সমান কত? T
T1 ডিগ্রি T1 বলেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরি বা মনে করি শীতল জলের ভর ইকুয়ালস টু m1 গ্রাম। এটা ধরে নিলাম, এটা মানটা বের করতে হবে। আর অন্তিম উষ্ণতা, গরম জল নেমে আসবে ওই তাপমাত্রায়, শীতল জল উঠে যাবে ওই তাপমাত্রায়, অর্থাৎ অন্তিম উষ্ণতা মান হচ্ছে গিয়ে, অন্তিম উষ্ণতা কি ধরেছিলাম না টি, টি এর মান হচ্ছে গিয়ে কত না 40 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো যেটা ভাষা দিয়ে বললাম সেটা অঙ্কে নেমে লেখা হবে। কি বলা আছে না 25 গ্রাম জল আছে, জলের তাপমাত্রা 80 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই জলের সঙ্গে অপেক্ষাকৃত কম তাপমাত্রা মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কিছু পরিমাণ জল মেশাবো, যাতে করে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে শীতল জলটা মেশাবো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, সেই জলের পরিমাণটা কত হবে এটা বের করতে হবে। তাহলে আমরা জানি ক্যালোরিতে মূল্যতে এই কথাটা, এই যে শিখেছি আমরা m1 s1 t - t1 সমান m2 t2 - t, এই সূত্রে এই ডাটাগুলো বসাবো, খালি m1 এর মানটা চলে আসবে। তারপর তাহলে m1 টা লিখছি, জানি না m1 এর সমান কত জল, আমি এর সমান লিখছি ইনটু t - t1 মানে t কত 40 মাইনাস t1 হচ্ছে গিয়ে 20 সমান m2 মান কত হচ্ছে 25 ইনটু s2 ইনটু t2 - t, t2 - t মানে 80 মাইনাস 40। এবার দেখো যে তাপ ছাড়ছে সেও জল, যে তাপ গ্রহণ করছে সেও জল, সে গরমই হোক আর ঠান্ডাই হোক, জল তো জল। তা আপেক্ষিক তাপটা উভয়ের ক্ষেত্রে সেম হবে, যেটা 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, উভয়ের ক্ষেত্রে সেম। দুটো আলাদা উৎপাদন হলে s1 s2 মান বসাতে হতো, যেহেতু জল বলে দিয়েছে তাহলে এই s2 মানে যা হবে s1 এর মানও তাই হবে। অর্থাৎ আমরা বলতে চাইছি কি s1 s2 মান সমান সমান হওয়ার পরে উভয় পক্ষে কাটাকাটি হয়ে গেল। মান দিলে বসাতে পারো, বসে কাটবে, আর না বসালেও ক্ষতি নেই, কিন্তু আলাদা উপাদান বললে অবশ্যই মানটাকে বসাতে হবে, তখন কাটাকাটি করা যাবে না। তাহলে আমি কি পাচ্ছি যে m1 ইনটু 20 ইকুয়ালস টু 25 ইনটু 40। তাহলে m1 মানে বের করো, তাহলে m1 সমান হবে 25 ইনটু 40 ডিভাইডেড বাই 20, কাটাকাটি করো 2, দ্যাট ইজ 50। অর্থাৎ যে শীতল জল ধরেছিলাম সেই শীতল জলের অপেক্ষাকৃত শীতল জলের ভর m1 ইকুয়ালস টু 50 গ্রাম, এটা করতে পারবো। অর্থাৎ আমি যে পরিমাণ জলটা মেশাবো, কত জল মেশাতে হবে না 50 গ্রাম জল মেশাতে হবে। এই যে অঙ্কটা করলাম এটা ক্যালোরি নীতি মূল নীতির উপর ভিত্তি করে অঙ্কটা করলাম। এই টাইপের অঙ্ক বাড়িতে অবশ্যই করবে, অঙ্ক করলেই দেখো ভয়টা কাটবে, ছোট ছোট অঙ্কগুলো করার চেষ্টা করবে, তাহলে ভয়টা কেটে যাবে, তখন আস্তে আস্তে আরো দু একটা অঙ্ক টিপিক্যাল অঙ্ক দিকে যেতে পারবে। আর যদি বুঝতে না পারো অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার তো আছে, অবশ্যই যোগাযোগ করবে। এটা হলো ক্যালোরি নীতির মূল সঙ্গে আলোচনা। এরপর যেটা আছে তাপ এবং কার্যের মধ্যে তুল্যতা, তাপ এবং কার্যের তুল্যতা, কারণ তাপ এবং কার্য পরিমাপের দিক দিয়ে আলাদা রাশি, কিন্তু বাস্তবে ভাবতে গেলে দুটোর মধ্যে মিল আছে। অর্থাৎ কার্যকে তাপে রূপান্তরিত করা যায় বা তাপকে আমরা কাজে রূপান্তরিত করি, কারণ তাপ মানে শক্তি বলেছি, কার্য এবং শক্তি আমরা একইভাবেই পরিমাপ করি, কার্যকে যেভাবে পরিমাপ করা হয় শক্তিকে আমরা সেইভাবেই পরিমাপ করি। সেখানে কার্য এবং তাপের মধ্যে একটা তুল্যতা আছে, সেটা আমরা এখন আলোচনার বিষয় হচ্ছে যে কার্য ও তাপের তুল্যতা, কার্য এবং তাপের তুল্যতা। অর্থাৎ মূল বক্তব্য কি না কিছু পরিমাণ কাজকে আমরা তাপে রূপান্তরিত করতে পারি, বা কিছু পরিমাণ তাপ থেকে আমরা কিছু কাজ ফেরত পেতে পারি, তাপ প্রয়োগ করলেও আমরা কাজ পেতে পারি। যাই হোক এই কার্য এবং তাপের যদি পারস্পরিক রূপান্তর ঘটে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়, তা বিজ্ঞানী জুল বলছেন যে কার্য এবং তাপ পরস্পর সরল সম্পর্ক থাকবে, অর্থাৎ একে অপরের সমানুপাতিক হবে। অর্থাৎ কৃতকার্য কার্য এবং তাপ যদি সম্পূর্ণভাবে রূপান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে কার্য এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। অর্থাৎ আমি বলতে চাই অঙ্কের নিয়মে যদি W পরিমাণ কাজ তাপে রূপান্তরিত যদি H পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে W ইজ প্রপোর্শনাল H হবে অঙ্কের নিয়মে।
অর্থাৎ কার্য তাপে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কাজ কাজ করে আমরা তাপ উৎপন্ন করছি বা তাপের সাহায্যে তাপ প্রয়োগ করে আমরা কাজ পাচ্ছি। সেক্ষেত্রে কৃতকার্যক তাপ পরস্পর সমানুপাতিক হবে, বিজ্ঞানী জুল বলে দিয়েছেন। এর ব্যবহারিক প্রয়োগ আমি বলছি ওখানটায় যে কার্যকলিত তাপ পাই। দেখবে শীতের দিনে আমরা কিন্তু আনমনে খুব ঠান্ডা, উনি বাবে কি ঠান্ডা বলে হাত দুটো ঘষি। কেন ঘষি? কারণ হাত দুটো ঘষলে হাত দুটো গরম হয়, সেই হাত গরম হলে হাতের সেন্সটা একটু অন্যরকম হয়। তা কেন গরম হয়? আমরা ভাবিনি, প্রকৃতি নাম ছোটতে শিখে এসেছি, সবাই ওইভাবেই অভ্যস্ত। আমরা দেখি হাত ঘষি, হাতের তালু দুটো খসখসে অমসৃণ তল। যখন এই অমসৃণ তলে আমি হাত দুটো ঘষবো, আমাকে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, অর্থাৎ আমাকে শক্তি খরচ করতে হবে। যে শক্তিটা খরচ করবো কাজ করতে গিয়ে, সেই শক্তিটাই এই জায়গাতে তাপ শক্তিতে কনভার্ট করবে, তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ফলে তাপটা উৎপন্ন হবে। তা কাজ করলে তাপ উৎপন্ন হয়। দেখবে সাইকেলের সিরিঞ্জ করে যদি সাইকেলে যখন হাওয়া দেবে চাকাতে, অনেকক্ষণ হাওয়া দেওয়ার পর সিরিঞ্জ তলাতে হাত দেবে, দেখবে গরম হয়ে তাপ উৎপন্ন হয়েছে। ওটা ওই সিলিন্ডারের ভিতরে আমি কাজ করছিলাম হাওয়াটা দেওয়ার জন্য, সেই কাজে তাপে রূপান্তরিত হয়ে গেছে। এটা কাজ থেকে তাপের রূপান্তর উদাহরণ বললাম। ঠিক একইভাবে তাপ প্রয়োগের ফলে আমরা কাজ কিন্তু পেতে পারি। কিরকম? দেখবে বাড়িতে যখন মারা রান্না করেন, খেয়াল করে দেখবে, সাপোজ ভাতের হাঁড়িতে ভাত ফুটছে, ঢাকনা দেওয়া আছে, তলা থেকে তাপ দেওয়া আছে, ভাত ফুটছে, আর ঢাকনার উপর নিচে থেকে আপ ডাউন করে দেবো, শব্দ হয়, আপ ডাউন হয় না। তাহলে এই ঢাকনাটা যে আপ ডাউন করছে, এই আপ ডাউন ঢাকনাটাকে আপ ডাউন করাতে হলে কাজ করতে হয়। আমি তো বাইরে থেকে তো কাজ করছে না, তা ঢাকনাটা আপ ডাউন হচ্ছে, কাজটা কে করছে? তা বাইরে থেকে যে তাপটা দিচ্ছি, সেই তাপটা নিয়ে কিন্তু ঢাকনাটা আপ ডাউন করছে, কাজে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ বাইরে যে তাপটা প্রয়োগ করছি, সেই তাপটার কিছুটা অংশ ওখানে কাজে রূপান্তরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে তাপ প্রয়োগের ফলে আমরা কাজ পেতে পারি, আবার কাজ থেকেও আমরা তাপ পেতে পারি। যাই হোক না কেন, সেই কৃতকার্য এবং তাপ কিন্তু পরস্পরের সমানুপাতিক হবে, অর্থাৎ W ইজ প্রপোর্শনাল H হবে। যদি আমরা অঙ্কের নিয়মে সমান চিহ্নে যাই, তাহলে কি লিখবো? W ইকুয়ালস টু J ইনটু H। কারণ আমরা জানি সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্নে যেতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্নে যেতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এই যে J হচ্ছে একটা ধ্রুবক, এটার নাম কি? না J হচ্ছে গিয়ে জুল তুল্যাঙ্ক। যেটাকে বলা হয় জুল তুল্যাঙ্ক। বিজ্ঞানী জুলের নাম অনুযায়ী নাম হচ্ছে জুল তুল্যাঙ্ক। তো জে সমান কি বলতে পারি? আমরা জে সমান লিখতে পারি W/H অঙ্ক নিয়মে। তো জে সমান কি হবে দেবো? ভাবো H ইকুয়ালস টু 1 যদি হয়, তো জে সমান কি হবে? W। এখানে H মানে 1 বসাও, জে সমান কত হবে? W। তাহলে কি বলতে পারি? যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে হলে যত পরিমাণ কাজ করতে হয় সেটা জুল তুল্যাঙ্কের মান। আবার বলছি, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে হলে যত পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে জুল তুল্যাঙ্কের মান। এই যে জুল তুল্যাঙ্ক আমি বলেছি, এটা সিজিএস পদ্ধতিতে জুল তুল্যাঙ্কের মান হচ্ছে কি J ইকুয়ালস টু 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর প্রতি ক্যালোরি, বা 4.2 জুল প্রতি ক্যালোরি। কারণ কি? কারণ এই 10 টু 7 আগ মানে আমরা 1 জুল জানি, আমরা কার্যক্রম শক্তি আমরা বলেছিলাম 10 টু 7 আগ মানে 1 জুল, সেখানে এটা করে দিলাম জুল 4.2 জুল পার ক্যালোরি। এটা সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতি কি হবে? এসআই পদ্ধতিতে J ইকুয়ালস টু 1। কারণ কি? এসআই পদ্ধতিতে তাপের একক জুল, কাজের একক জুল। কাজটাও জুল একক এসআই পদ্ধতিতে, তাপও জুল একক, অটোমেটিক J এর মান হয়ে যাবে 1। তাহলে আমরা বলতে সিজিএস পদ্ধতিতে যে বললাম যে 4.2 জুল পার ক্যালোরি, এটা বলতে কি বুঝি? পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন করে যে সিজিএস পদ্ধতিতে যে বা জুল তুল্যাঙ্কের মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, বলতে কি বুঝি? আমি একটু সংজ্ঞাতে কি বললাম? যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে হলে যতটা কাজ করতে হয় সেটা হচ্ছে জুল তুল্যাঙ্কের মান। এখানে কি বলবো? 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হলে আমাকে 4.2 জুল কাজ করতে হবে। তো কি বলছি? সিজিএস পদ্ধতিতে যে বা জুল তুল্যাঙ্কের মান 4.2 জুল পার ক্যালোরি বলতে বুঝি যে 1 ক্যালোরি পরিমাণ তাপ উৎপন্ন করতে হলে 4.2 জুল কাজ করতে হবে। যদি এইটাতে বক বলে তাহলে বলবো যে সিজিএস পদ্ধতিতে যে এর মান বা জুল তুল্যাঙ্কের মান 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর পার ক্যালোরি বলতে বুঝি যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হলে আমাকে 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর পরিমাণ কাজ করতে হবে। এইবার ঘুরিয়ে কিন্তু 1 নম্বর প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা বলে যে এর মানটা শিখলাম, তার মান তো জানলাম।
তাহলে যে সমান ডাব্লিউ পেলাম কখন, যখন একক পরিমাণ তাপ উৎপন্ন করতে হলো। এই সংক্রান্ত একটা ছোট্ট অঙ্ক তোমাদের বলে দিই, কারণ এখান থেকেও অঙ্ক আসতে পারে, এটাও অঙ্কের বিষয়, যে ডাব্লিউ সমান জে এইচ এই ফর্মুলা অনুযায়ী একটা অঙ্ক বলে দিই, তাহলে করতে পারো, সুবিধা হবে তোমাদের। দেখবে বলছে কি অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে, অমসৃণ অনুভূমিক তল ভাবে একটা টেবিল আছে, টেবিলের উপরের তলটা অমসৃণ খসখসে, সেই তলের উপর দিয়ে একটি বস্তুকে 10 মিটার টেনে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ টেবিলে এই প্রান্ত থেকে এই প্রান্তে 10 মিটার টেনে নিয়ে যাওয়া হলো। তাহলে আমাকে ওই যে অমসৃণ তলের উপর দিয়ে টানতে গেলে কিছু কাজ করতে হবে। আমি একটু আগে বললাম হাতের তালু দুটো অমসৃণ তল ঘষাঘষি করতে গেলে কাজ করতে হচ্ছিল। এই ক্ষেত্রে টেবিল উপরে বস্তুটা টানতে হয়, তো আমার কিছু পরিমাণ কিন্তু কাজ করতে হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ওই টেনে নিয়ে গেলে কতটা তাপ উৎপন্ন হবে। ওই যে অমসৃণ তলের উপর দিয়ে বস্তুকে আমি 10 মিটার টেনে নিয়ে যাবো, সেটা টানতে গেলে বস্তুটা আমাকে কতটা, যে কাজটা করলাম সেই কাজটা তাপে রূপান্তরিত হলে কতটা তাপ উৎপন্ন হবে। দেওয়া আছে যে ঘর্ষণজনিত বাধা 42 নিউটন। আমি লিখছি যে ঘর্ষণজনিত বাধা অর্থাৎ ঘর্ষণ বল বলতে পারি, ঘর্ষণ বল F ইকুয়ালস টু 42 নিউটন। সরণ কত, সরণ S কত না 10 মিটার, সরণ S 10 মিটার। এই বাধার বিরুদ্ধে আমাকে 10 মিটার সরাতে হয়, আমাকে কাজ করতে হবে। আমরা আগে কাজের চ্যাপ্টার শিখেছি কৃতকার্য, W সমান কি বল গুণিত সরণ F ইনটু S। আমরা আগে শিখেছি কৃতকার্য W সমান বল গুণিত সরণ। বলের মান কত এখানে 42 নিউটন, গুণিত সরণ কত 10 মিটার। তাহলে নিউটন SI পদ্ধতি, মিটার SI পদ্ধতি, তাহলে কৃতকার্য হবে SI পদ্ধতি জুল, কত না 420 জুল। অর্থাৎ আমাকে এতটা কাজ করতে হলো। অর্থাৎ অমসৃণ তলের উপর দিয়ে বস্তুকে 10 মিটার টেনে নিয়ে যায়, আমাকে মোট এত জুল মানে 420 জুল কিন্তু কাজ করতে হলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কতটা তাপ উৎপন্ন করতে হবে। তাহলে আমরা জানি কি W সমান J ইনটু H। তাহলে এই সূত্র নিয়ে H সমান কি লিখতে পারি, H সমান হবে W বাই J। W মান কত পেলাম 420, আর J এর মান কত একটু আগে বললাম, J এর মান আগে লিখে দিই 4.2 জুল প্রতি ক্যালোরি। এগুলো জুলে লিখি, ভাষা দিয়ে লিখছি জুল, এটাও জুল। তো যে মানটা বসাই এখানে 4 এত জুল কৃতকার্য, যে হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তা ক্যালোরির উপর দিয়ে চলে গেল, উপর উঠলো, এই জুল জুল কেটে গেল, এটা গুণ করতে হবে। এই দশমিক তুলে থেকে উপর 1 শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে কাটাকাটি করলে হবে 100। এটা তুলে দিলাম, এখানে আর একটা শূন্য যোগ করতে হবে, তা 420 ছিল, আর এই দশমিক তুলে দিলাম একটা শূন্য এলো, তো কাটাকাটি করো 100, 100 ক্যালোরি। এতটা তাপ উৎপন্ন হবে। অর্থাৎ ওই বস্তুটিকে যদি আমরা অমসৃণ তলের উপর দিয়ে 10 মিটার টেনে নিয়ে যাই, তাহলে মোট 100 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। করতে উৎপন্ন হলো, কারণ টানতে গেলে আমাকে যে কাজটা করতে হলো সেই কাজটাই এই সূত্র দিয়ে তাপে রূপান্তরিত হলো, এবং সেই তাপটার মান হচ্ছে 100 ক্যালোরি। বোঝা গেল? তো এই সংক্রান্তে আলোচনা করলাম যে ক্যালোরিনীতি, মূলনীতি, তাপ এবং কার্যের তুল্যতা, তার সংক্রান্ত অঙ্ক, এইগুলো সব আলোচনা হলে বোধগম্য তাপের উপর আমি বললাম আলোচনা হবে। এর পরের দিনে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা করব লিন তাপ সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ভালোভাবে বাড়িতে পড়বে। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে পয়েন্ট আউট করবে, আমরা তোমার তার ব্যাখ্যা তোমাদের বলে দেবো, কোনো ব্যাখ্যা দিয়ে দেবো, বুঝিয়ে দেবো কোনটাই। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকলো। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, ওকে।